আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা শুরু করব। এবং অর্গানিকের পরে এই চ্যাপ্টারটা সবচেয়ে বড় একটা কঠিন একটা চ্যাপ্টার আমি আমি মনে করি পার্সোনালি। তো আমরা এই চ্যাপ্টারকে খুবই সহজ করে পড়া ট্রাই করব। তো আজকে আমাদের প্রথম লেকচার, চলো শুরু করা যাক। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি পর্যায় সারণী। এবং এই পর্যায় সারণী দেখেই হচ্ছে আমরা অনেক পড়া পড়বো আজকে। তো এই পর্যায় সারণীর ক্ষেত্রে এখানে হচ্ছে 118টা মৌল আছে। এই যে 118টা মৌল আছে। তো মোটামুটি আমরা সবাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এটা আমরা ক্লাস 9-10 থেকেও পড়ছি, বা হচ্ছে গুণগত রসায়ন চ্যাপ্টারও ছিল হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো যাদের ইলেকট্রন বিন্যাসের লাস্টে এস থাকবে তারা হচ্ছে এস ব্লক মৌল। ঠিক আছে, অর্থাৎ ধরো আমি যদি বলি হচ্ছে ধরো সোডিয়াম, এই সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2, 2s2, 2p6, 3s2, 6 2 8, 8 দিয়ে 10, 10 হচ্ছে 11, এই যে 11। হ্যাঁ, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা। তাহলে লাস্টে কি আছে? 3s1 আছে না? তাহলে লাস্টে যদি যেই অরবিটালটা থাকবে সেই অরবিটাল এর নাম অনুসারে এর এর ব্লক নামকরণ করা হবে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারতেছি যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের সবার লাস্টেই এই এস ওয়ান হচ্ছে অরবিটালটা থাকবে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে 1 নম্বর যেটা সে হচ্ছে এস ব্লক মৌল। ঠিক আছে, এস ব্লক মৌল এরা। আচ্ছা, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এদের ক্ষেত্রে যদি দেখি, যেমন বেরিলিয়ামের হচ্ছে 1s2, 2s2, তাহলে এখানেও কিন্তু এস থাকতেছে। ঠিক আছে, তাহলে এস ব্লক মৌল আসলে কারা? এস ব্লক মৌল আসলে আমরা যদি বলি, তাহলে এস ব্লক মৌল হচ্ছে এই যে এখানকার যেই মৌলগুলো আছে, এই মৌলগুলো হচ্ছে এস ব্লক মৌল। এস ব্লক, তাহলে এস ব্লক মৌল কত? 1 2 3 4 5 6 7, 7, আর এখানে হচ্ছে 6টা, 7 6 13টা। আচ্ছা, এখানে হচ্ছে 13টা এস ব্লক মৌল আমরা দেখলাম। তবে আরেকটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে এখানকার এই যে হিলিয়াম। এই হিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি, সেটা হচ্ছে 1s2। যে এখানে দুইটা আছে না, এই যে 1s2, তাহলে এখানে হিলিয়ামও কিন্তু হচ্ছে এস ব্লক মৌল, এও কিন্তু এস ব্লক মৌল। তাহলে আমরা লিখতে পারতেছি যে হচ্ছে এস ব্লক মৌল, এস ব্লক মৌল আমার হচ্ছে গিয়ে 13 + 1 ইকুয়াল টু হচ্ছে 14টি। এই ওয়ান হচ্ছে হিলিয়াম। এবং পরীক্ষার প্রশ্ন আসে যে হচ্ছে নিচের কোনটি নিষ্ক্রিয় হওয়া সত্ত্বেও এস ব্লক মৌল? এই যে হিলিয়াম কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস, তাহলে সে নিষ্ক্রিয় গ্যাস হওয়া সত্ত্বেও সে কিন্তু হচ্ছে এস ব্লক মৌল। আচ্ছা, তো যাদের লাস্টে পি আছে, অর্থাৎ যাদের এই ইলেকট্রন বিন্যাসের লাস্টে পি আছে, তারা হচ্ছে পি ব্লক মৌল। তাহলে কারা তারা? তারা হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই সবাই, শুধু হিলিয়াম বাদে, শুধু হিলিয়াম বাদে এই যে এই সবাই হচ্ছে আমার হচ্ছে পি ব্লক মৌল, পি ব্লক মৌল। ঠিক আছে, তো যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই, যেমন হচ্ছে ধরো ফ্লোরিন, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p, নয় তো, তাহলে 2p5। তাহলে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস এইটা, তো লাস্টে কি আছে? পি আছে, তাহলে আমি বলতে পারতেছি যে এগুলো হচ্ছে পি ব্লক মৌল। তাহলে এখানে কত আছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, অর্থাৎ 6 6 37টা। তাহলে পি ব্লক মৌল আছে হচ্ছে 6 × 6 ইকুয়াল টু হচ্ছে 36। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে ডি ব্লক মৌল, অর্থাৎ যাদের লাস্টে হচ্ছে ডি অরবিটাল আছে তারা হচ্ছে ডি ব্লক মৌল। তো ডি ব্লক মৌল হচ্ছে এই যে এরা, এরা হচ্ছে ডি ব্লক মৌল। এরা হচ্ছে ডি ব্লক মৌল। এবং এখানকার এখানে এখানে এটা এটা কেন নিচে দিছে, এটা নিচে দিছে তার কারণটা আমি একটু পরে বলতেছি। তবে এখানকার হচ্ছে তিনটা, এই এগুলো হচ্ছে আমার ডি ব্লক মৌল। এখানকার তিনটা, আর এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 ছয়টা, 7 8 9 10টা, 10 2 20, 20-এ, আর এখানে হচ্ছে এই 18, 18 হচ্ছে 20-এ হচ্ছে 38, 38 আর 3 হচ্ছে 41টা। তাহলে আমি লিখি হচ্ছে ডি ব্লক মৌল হচ্ছে
41টা, 41টা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানকার তিনটা, এই তিনটা হচ্ছে ল্যান্থেনাইট এবং হচ্ছে অ্যাক্টিনের সারির অন্তর্গত। ঠিক আছে, ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সারিতে এগুলাকে যদি এখানে অ্যাড করতো তাহলে কিন্তু এই পর্যায় সারণীটা দেখতে অসুন্দর দেখা যেত। ঠিক আছে, এই কারণে একটু সৌন্দর্য, একটু রুচিশীল করার জন্য হচ্ছে এগুলা নিচে দিছে। ঠিক আছে, এগুলা নিচে দিছে। তাহলে এখানে হচ্ছে ল্যান্থেনাইট সারি, যেটা হচ্ছে 57 থেকে 71। তাহলে এই 57 থেকে 71 হচ্ছে ল্যান্থেনাইট সারি, ল্যান্থেনাইট সারি, ল্যান্থেনাইট সারি। আর এই 89 থেকে আমার হচ্ছে 103 হচ্ছে অ্যাক্টিনাইট সারি, 89 থেকে 103 হচ্ছে অ্যাক্টিনাইট সারি। গেল এটা। আচ্ছা, তো এখানে ল্যান্থানাম, অ্যাক্টিনাম এবং হচ্ছে থুরিয়াম, এই তিনটা কিন্তু হচ্ছে আমার ডি ব্লক মৌল। ঠিক আছে, তাহলে এফ ব্লক মৌল যেগুলো বাকি আছে, এখানে কয়টা বাকি আছে? 15, 15, 30, 30 থেকে তিনটা বিগ দিলে থাকে হচ্ছে 27। তাহলে এফ ব্লক মৌল হচ্ছে এই 30 - 3, তাহলে থাকে হচ্ছে 27। এবং বিশ্বাস করবা না, এই এই এখানে যেগুলো লিখলাম এগুলো যে এমসিকিউর জন্য কত ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, এমসিকিউতে প্রায় আসে এগুলো। ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা জিনিস আসে এমসিকিউতে, সেটা হচ্ছে যে প্রথম এস ব্লক মৌল কি? প্রথম এস ব্লক মৌল হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে প্রথম এস ব্লক মৌল। তাহলে আমি লিখি এখানে যে হচ্ছে প্রথম এস ব্লক মৌল কি? প্রথম এস ব্লক মৌল হচ্ছে হাইড্রোজেন। তাহলে প্রথম পি ব্লক মৌল কি? প্রথম পি ব্লক মৌল হচ্ছে যে এখানকার, এটা হচ্ছে পি ব্লক মৌল বোরন। তাহলে প্রথম পি ব্লক মৌল হচ্ছে বোরন। প্রথম ডি ব্লক মৌল কি? ডি ব্লক মৌল হচ্ছে যে এখানে স্ক্যান্ডিয়াম। হ্যাঁ, তাহলে ঠিক আছে। প্রথম এফ ব্লক মৌল কি? এফ ব্লক মৌল হচ্ছে এই যে সিলিনিয়াম, সিই। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমরা একটু দেখলাম। আচ্ছা, তো এইবার এস ব্লক মৌল নিয়ে যদি একটু বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু কথা বলি, তাদের বৈশিষ্ট্য নিয়ে যদি একটু কথা বলি। এস ব্লক মৌল যারা আছে তারা অবশ্যই নরম এবং নমনীয়, নরম ও নমনীয়। ঠিক আছে, এরা হচ্ছে নরম এবং নমনীয়। এবং এরা, যেমন আমি যদি বলি, ধরো সোডিয়াম 11, সে হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে সোডিয়াম প্লাস যদি হয়, অর্থাৎ সে হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে হয় হচ্ছে সোডিয়াম 1s2, 2s2, 2p6। তাহলে সে হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে এই আয়নিত অবস্থায় তার মধ্যে কিন্তু কোনো বিজোড় ইলেকট্রন নাই। তো যদি আয়নিত অবস্থায় কোনো বিজোড় ইলেকট্রন না থাকে, তখন আমরা তাকে বলি হচ্ছে ডায়াম্যাগনেটিক। তাহলে এরা সবাই হচ্ছে ডায়াম্যাগনেটিক, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র দ্বারা এরা হচ্ছে বিকর্ষিত হয়, কারণ এদের মধ্যে কোনো হচ্ছে বিজোড় ইলেকট্রন নাই। তো বিজোড় ইলেকট্রন নাই, এই কারণে হচ্ছে পজিটিভ আছে, তো তো এই কারণে হচ্ছে বিকর্ষণ করে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম ব্যতীত সবাই শিখা পরীক্ষা দেয়, শিখা পরীক্ষা দেয়। ঠিক আছে, শিক্ষা পরীক্ষা দেয়। তো শিক্ষা পরীক্ষা কি, এটা আমরা হচ্ছে এখন এক্সপ্লোর করবো না, জাস্ট আমরা দেখবো হচ্ছে শিক্ষা পরীক্ষা যে বাকিরা দেয় এদের এই রংটা কেমন হয় একটু যদি দেখি। ধরো ক্যালসিয়াম 2+, এর বর্ণ হয় হচ্ছে ক্যালসিয়াম আসলে থাকে হচ্ছে বেসিক্যালি শরীরের হাড়ে। ঠিক আছে, হাড়। তো যখন যখন তুমি হচ্ছে ধরো মুরগির হাড় একটা চিবাচ্ছ, তখন দেখবা হাড়ের কালারটা হয়ে হচ্ছে বেসিক্যালি ইটের মতো লাল, ইটের মতো লাল। তারপরে ধরো হচ্ছে সোডিয়াম প্লাস, তো সোডিয়াম এখান থেকে কিন্তু নামটা মনে রাখা যায়, সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ, সোনালী হলুদ। তারপরে ধরো আছে হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম মানে কেতে মনে রাখবো হচ্ছে কালো বেগুন, মানে হচ্ছে বেগুনি। ঠিক আছে, কালো বেগুন বেগুনি।
এমনি মনে রাখবেন। পটাশিয়াম কে, কে তে কালো বেগুন, কালো বেগুন মানে বেগুনি। ঠিক আছে। আর পরে আছে হচ্ছে রুবিডিয়াম। রুবিডিয়াম রুবিডিয়াম হচ্ছে এই আর্থে রেড, রেড মানে হচ্ছে লালচে বেগুনি, লালচে বিতে বেগুনি, লালচে আর্থে, লালচে বিতে বেগুনি, লালচে বেগুনি। মনে রাখবার কিভাবে? আচ্ছা ঠিক আছে। তারপরে লিথিয়াম নিয়ে যদি বলি, লিথিয়াম হচ্ছে লাল, লিথিয়াম এলতে লাল, শেষ। ঠিক আছে। আরো থাকতে পারে, ধরো হচ্ছে কি আছে আর আর হচ্ছে ধরো সিজিএম আছে, সিজিএম। সিজিএম হচ্ছে আচ্ছা জায়গা পরে পাবো না, এখানে এখানে লিখে দিই। সিজিএম হচ্ছে, সিজিএম আমরা এই যখন বলি না হচ্ছে যে এই সিজিএম হচ্ছে, ধরো সিজিএম থেকে মনে রাখবে শূন্য, ঠিক আছে, শূন্য, সিজিএম শূন্য। তো আমরা বলি না ক্যারাম বোর্ড খেলার সময় যে জিরোতে গেম দিলে তখন আমরা কি বলি, নীলে খাইছে, নীলে খাইছে, ঠিক আছে না? তাহলে সিজিএম তে শূন্য, শূন্য থেকে মনে রাখবেন নীল, ঠিক আছে, শূন্য থেকে মনে রাখবেন নীল। তাহলে সিজিএম এর কালারটা হয় হচ্ছে নীল। ঠিক আছে। তো এইগুলোই আছে মোটামুটি ইম্পর্টেন্ট। আরো কিছু থাকতে পারে, বাদ দিতে পারে, এগুলো একটু করে নেবা। আচ্ছা ঠিক আছে। আর এখন প্রশ্ন হচ্ছে এই বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কেন দেয় না, কেন শিক্ষা পরীক্ষা দেয় না? তার কারণটা হচ্ছে এই বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম আকারে একটু ছোট হয়। আমরা যখন হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম পড়বো তখন হচ্ছে পরমাণুর আকার নিয়ে কথাটা বলবো। তারপরে ওই যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এদের আকারটা একটু ছোট হয় অন্যগুলোর তুলনায়। এই কারণে এদের নিউক্লিয়াস দ্বারা ইলেকট্রনগুলো অধিক আকৃষ্ট থাকে, অর্থাৎ এদের আয়নীকরণ শক্তি বেশি থাকে। আমি যদি একটু কথাগুলো বলে দিই তাহলে হচ্ছে, যদিও এগুলো একটু পরে আমরা দেখবো, তারপর একটু বলি যে হচ্ছে বেরিলিয়াম এবং হচ্ছে ম্যাগনেসিয়াম এদের আকার অনেক ছোট হয়। কেন ছোট হয় একটু পরে আমরা দেখবো এগুলা, বা পরবর্তী ক্লাসে দেখবো আকার ছোট হয়। এই কারণে মেন কারণ কিন্তু এইটাই, আকার ছোট হয়। কেন ছোট হয় এটা, এগুলো আমরা হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম ওই লেকচারে পড়বো। তো এই কারণে এদের আয়নীকরণ শক্তি বেশি হয়, অর্থাৎ এদের এদের থেকে ইলেকট্রনগুলা এই নিতে অনেক কষ্ট হয় আর কি, মানে আকার যেহেতু ছোট অর্থাৎ ইলেকট্রনগুলো বেশি চিপ্পা থাকে, ঠিক আছে, ইলেকট্রনগুলো বেশি চাপা থাকে। এই কারণে এদের থেকে ইলেকট্রনগুলো নিতে অনেক শক্তি লাগে, তো এদের আয়নীকরণ শক্তি অনেক বেশি হয়। ঠিক আছে, আয়নীকরণ শক্তি অনেক বেশি হয়, এই কারণে এরা হচ্ছে শিক্ষা পরীক্ষা দেয় না। ঠিক আছে। তো তারপরে আমরা দেখবো হচ্ছে এদের বিক্রিয়া যদি একটু দেখাই। এরা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, ধরো সোডিয়াম, সে পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, পানির সাথে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে ক্ষার তৈরি করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। এবং সে হচ্ছে H2 গ্যাস, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, যেটা হচ্ছে উপরে চলে যায়। ঠিক আছে। আচ্ছা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এস ব্লকের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখলাম। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা দেখবো হচ্ছে পি ব্লক মৌল। তো পি ব্লক মৌল হচ্ছে কোনগুলা, এই যে এখান থেকে এই গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত হচ্ছে পি ব্লক মৌল। তো আমরা আজকে হচ্ছে পি ব্লক মৌল পর্যন্তই পড়বো। তারপরে ক্লাসে আমরা ডি ব্লক এবং হচ্ছে এ ব্লক মৌল পড়বো। তো পি ব্লক হচ্ছে কি, এই 13 থেকে 18। তো আমরা 13 নিয়ে যদি কথা বলি, 13 হচ্ছে কি আছে, বোরন আছে, অ্যালুমিনিয়াম আছে এবং আরো বাকি মৌলগুলো আছে। তো এখান থেকে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে এই AlCl3 অণু, AlCl3 ডাইমার অণু গঠন করে কেন, বা ব্যাখ্যা করো কেন গঠন করে, বা এটা হচ্ছে একটু এক্সপ্লেন করো কেন হয়। তো প্রথম কারণ হচ্ছে যে হচ্ছে অ্যালুমিনিয়ামের, অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব বেশি, চার্জ ঘনত্ব বেশি। এটা একটা কারণ হতে পারে, চার্জ ঘনত্ব বেশি। বাট মেইন যে কারণ যেটা আমরা এক্সপ্লোর করা ট্রাই করবো সেটা হচ্ছে এই অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম Cl3 অর্থাৎ AlCl3 কে যদি আমরা একটু লিখি, যে হচ্ছে ধরো এখানে একটা Cl থাকে, আর ধরো হচ্ছে এখানে একটা Cl থাকে, এখানে একটা Cl থাকে, ঠিক আছে। আচ্ছা। তো এটাই তো AlCl3, তাই না? তো এখন আমি তো জানি যে হচ্ছে AlCl3 মানে একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে। যখন একটা বন্ধন ক্রিয়েট করে তখন দুইটা ইলেকট্রন এগুলো হচ্ছে থাকে, এগুলো আমরা ক্লাস 9-10 থেকেও দেখছিলাম যে আয়নিক বন্ধনে ধরো হচ্ছে এই, আমি যদি বলি ধর HCl, তো এই ক্লোরিনের লাস্টের যে ইলেকট্রন এখানে হচ্ছে একটা ইলেকট্রন, আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন মিলে হচ্ছে সমযোজী বন্ধন ক্রিয়েট করে, অর্থাৎ দুইটা ইলেকট্রন থাকে একটা বন্ধনে। ঠিক আছে। এটা একদম বেসিক একটা কথাবার্তা বললাম, যে হচ্ছে একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে। তাহলে এখানে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন। তাহলে অ্যালুমিনিয়ামের লাস্টের কক্ষপথে কয়টা ইলেকট্রন হলো টোটাল? দুই, 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 ছয়টা, ছয়টা। তাহলে অষ্টক পূরণ কি হয়েছে? অষ্টক পূরণ কিন্তু হয় নাই। তাহলে অষ্টক পূরণ কিন্তু হয় নাই, যেটাকে আমরা বলতেছি আসলে অষ্টক সংকোচন করছে, অষ্টক সংকোচন করছে।
এবং তুমি যদি পরিবেশ রসায়ন পড়ে থাকো তাহলে তখন এখানে দেখবে যে অষ্টক সংকোচন যাদের হয় তারা হচ্ছে বেসিক্যালি লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড, আচ্ছা লুইস অ্যাসিড এই টপিকে আমরা না যাই, তো জাস্ট ধারণা রাখতে পারি যে এটা হচ্ছে লুইস অ্যাসিড। তো এখানে অষ্টক সংকোচন করছে, তাহলে তার আরো দুইটা ইলেকট্রন দরকার, সে আরো দুইটা ইলেকট্রন চায়। ঠিক আছে, তো তখন সে যেটা করে, ধরো এখানে আমি যদি আরেকটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড লিখি, সে হচ্ছে ধরো এখানে একটা ক্লোরিন দিলাম, এখানে একটা ক্লোরিন, আর ধরো হচ্ছে এই যে এখানে একটা ক্লোরিন। ঠিক আছে, তো সে যেটা করে এখন, এই যেহেতু তার এই এই অ্যালুমিনিয়ামের মধ্যে তো ছয়টা ইলেকট্রন, তাই না, ছয়টা ইলেকট্রন, ছয়টা electron। তাহলে তার আরো দুইটা ইলেকট্রন দরকার, তো সে কি করে এই ক্লোরিনের সাথে আবার একটা বন্ধন ক্রিয়েট করে, এটাকে আমরা বলি আসলে সন্নিবেশ সমযোজী বন্ধন ক্রিয়েট করে। সে হচ্ছে এই ক্লোরিনের সাথে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন ক্রিয়েট করে, আবার এই ক্লোরিনের সাথে এই অ্যালুমিনিয়াম হচ্ছে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন ক্রিয়েট করে। ঠিক আছে, সন্নিবেশ সমযোজী বন্ধন কি এটা আমরা একটু পরে এই আমরা লাস্টের লেকচারে দেখবো, 4 নম্বর লেকচারে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধনের ডিটেলসে কথা বলবো। আপাতত ধারণা রাখি সন্নিবেশ সমযোজী বন্ধন একটা সমযোজী বন্ধনের মতনই, যেখানে হচ্ছে ইলেকট্রন শেয়ার টেয়ার করা হয় আর কি। তাহলে এখানে হচ্ছে এই ক্লোরিন দুইটা ইলেকট্রন শেয়ার করলো, এখানে এই ক্লোরিন হচ্ছে দুইটা ইলেকট্রন শেয়ার করলো। তাহলে অ্যালুমিনিয়ামের লাস্টের কক্ষপথে 8টা থাকলো, এখানেও অ্যালুমিনিয়ামের লাস্টের কক্ষপথে 8টা থাকলো। তাহলে এই যে দুই অণু AlCl3 তৈরি করছে না, এটাকে আমরা বলতেছি আসলে ডাইমার। তাহলে AlCl3 কেন ডাইমার অণু গঠন করে বুঝছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে গ্রুপ 14 নিয়ে। তো গ্রুপ 14 নিয়ে যদি কথাবার্তা বলি, তাহলে গ্রুপ 14তে কি আছে, কার্বন আছে, সিলিকন আছে, হ্যাঁ আরো মৌল টুলো আছে। তো পরীক্ষা যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে, এই স্বাভাবিক অবস্থায় যদি কার্বন ডাই অক্সাইড গ্যাস হয় কিন্তু সিলিকা ডাই অক্সাইড কেন কঠিন হয়, এর কারণটা কি। তো এর কারণটা খুব সিম্পল। দেখো এই কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে এই যে কার্বন ডাই অক্সাইড, তাই না? তাহলে এখানে কি আসলে সমযোজী বন্ধন না, এখানে আসলে বেসিক্যালি দ্বিবন্ধন, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন মানে কি, আমরা 19 পড়ছি বা আমরা জানি মোটামুটি, সমযোজী বন্ধন মানে হচ্ছে দুর্বল ভ্যান ওয়ালস বলস, দুর্বল ভ্যান ওয়ালস বল থাকে। ঠিক আছে, তো দুর্বল ভ্যান ওয়ালস বলস তার মানে এখানে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুর্বল, অর্থাৎ কম আর কি। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এখানকার কম হয়, কারণ এখানে দুর্বল, এখানে গলাইতে বেশি শক্তি লাগে না, ঠিক আছে, বেশি তাপমাত্রা লাগে না, এই কারণে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুর্বল হয়। তো যার কারণে মানে সরি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হয়, যার কারণে কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাস। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো সিলিকা ডাইঅক্সাইড কেন কঠিন, সিলিকা ডাইঅক্সাইড কিন্তু এই রকম দ্বিবন্ধনে থাকে না। সিলিকা ডাইঅক্সাইড কিরকম থাকে, ধরো সিলিকা ডাইঅক্সাইড থাকে হচ্ছে এই যে অক্সিজেন, এই অক্সিজেন, অক্সিজেনের যোজনী কত, 2 না, তাহলে এই অক্সিজেনের যোজনী 1 হয়েছে, আরেকটা অক্সিজেন এই যে এরকম আরেকটা বন্ধন ক্রিয়েট করলো, মানে আরেকটা হচ্ছে হাত দিল, তাহলে অক্সিজেনের কয় হাত, 1 হাত 2 হাত, অক্সিজেনের কয় হাত, 1 হাত 2 হাত হইলো। তাহলে সিলিকা ডাইঅক্সাইড হচ্ছে এইরকম ফরম্যাটে থাকে। ঠিক আছে, তাহলে এখানে ধরো আরেকটা সিলিকা ডাইঅক্সাইড আছে, এখানে আরেকটা সিলিকা ডাইঅক্সাইড থাকে, এবং এই সিলিকা ডাইঅক্সাইডের সাথে এই সিলিকা ডাইঅক্সাইড একটা অক্সিজেনের সাথে কানেক্টেড থাকে, এবং ধরো এখানে আরেকটা সিলিকা ডাইঅক্সাইড নিলাম আমরা, এবং এই সিলিকনের সাথে এই সিলিকন হচ্ছে একটা অক্সিজেনের সাথে যুক্ত থাকে, এরকম বৃহৎ একটা অণু তৈরি করে, যেটাকে আমরা বলতেছি আসলে দৈত্যাকার অণু। ঠিক আছে, দৈত্যাকার অণু ক্রিয়েট করে সিলিকা ডাইঅক্সাইড। সিলিকা ডাইঅক্সাইড আসলে কি, বালি আর কি, বালি। ঠিক আছে, তো এই দৈত্যাকার অণু ক্রিয়েট করে, তাহলে এই যে বড় একটা অণু, এটারে হচ্ছে গলাইতে অনেক তাপমাত্রা লাগবে, এই কারণে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়, যার কারণে এটা হচ্ছে কঠিন হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো তাহলে এবার হচ্ছে আমরা এই কোশ্চেনটা সলভ করি, যে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড ব্যতীত বাকিরা, বাকিরা বলতে হচ্ছে ওই যে গ্রুপ 14 বাকিরা, এই বাকিদের হচ্ছে যেমন সিলিকা টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় কেন। ঠিক আছে, আচ্ছা তো এটা আমরা একটু এক্সপ্লোর করে ট্রাই করি। তো কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা একটু দেখি, 1s2, 2s2, 2px, 2py, 2pz, এখানে এক দিলাম, এখানে এক দিলাম। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস। তো এখানে কি কোনো ডি অরবিটাল আছে, কোনো ডি অরবিটাল নাই। 2p-d কি হয়, 2p-d হয়, 2p-d হয়, হয় না। তাহলে আমি বলতে পারি যে হচ্ছে কার্বনের
কার্বনের কোনো ডি অরবিটাল নাই, অর্থাৎ কোনো ফাঁকা ডি অরবিটালও নাই, ফাঁকা ডি অরবিটাল নাই। ঠিক আছে, কার্বনের কোনো ফাঁকা ডি অরবিটাল নাই, কিন্তু সিলিকনের কিন্তু ডি অরবিটাল আছে। অর্থাৎ ধরো সিলিকন হচ্ছে 14, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p, x, 3p, y, 3p, জেড, এখানে ধরো দিলে এক, এখানে এক, তারপরে 3ডিও কিন্তু আছে। 3ডি যদি এগুলো ফাঁকা, 3ডি কিন্তু এগুলো ফাঁকা, ঠিক আছে, এগুলো কিন্তু ফাঁকা। তাহলে আমাদের হচ্ছে সিলিকনের ফাঁকা ডি অরবিটাল আছে, আমি এটা লিখতে পারি যে হচ্ছে সিলিকনের ফাঁকা, মানে সিলিকন, কার্বন ব্যতীত সবারই ফাঁকা ডি অরবিটাল আছে, সবারই আছে ফাঁকা ডি অরবিটাল আছে। তাহলে থাকলে কি হয়, কাহিনীটা কি হয়, ধরো সিলিকা টেট্রাক্লোরাইড বলছো, তো তাহলে সিলিকন হচ্ছে এই যে চারটা ক্লোরিন, চারটা ক্লোরিন, এর সাথে কি হবে, আদ্র বিশ্লেষিত হবে, অর্থাৎ হচ্ছে পানি যুক্ত হবে। তাহলে এটা কিভাবে হয়, এটা হয় হচ্ছে ধরো সিলিকা টেট্রাক্লোরাইড, তো এই পানি যেটা বলতেছি, এই পানির মধ্যে কিন্তু হচ্ছে আমার মুক্ত জোড় ইলেকট্রন আছে। কিরকম, ধরো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p, x2, 2p, y1, 2p, z1, এটা হচ্ছে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস। তো এখানে কি হয়, এখানে হচ্ছে আমাদের একটা হাইড্রোজেন এসে হচ্ছে যুক্ত হয়, এখানে একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়। তাহলে এখানকার দুইটা, এখানকার দুইটা, এগুলো হচ্ছে মুক্ত জোড়, এখানে কিন্তু কোনো বন্ধন হইতেছে না। তাহলে এখানে অক্সিজেনের দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে পানির ক্ষেত্রে। তাহলে এই মুক্তজোড় ইলেকট্রনগুলা আমার হচ্ছে সিলিকনের এই ফাঁকা ডি অরবিটালে অ্যাটাক করে, ফাঁকা ডি অরবিটালে হচ্ছে অ্যাটাক করে, অ্যাটাক করে। আমি যদি একটু সুন্দর করে লিখি, এখানকে হচ্ছে অ্যাটাক করে এই অক্সিজেন H2O, এখানকার হচ্ছে ফাঁকা ডি অরবিটাল অ্যাটাক করে। অ্যাটাক করলে যেটা হয়, এই ক্লোরিন আর হচ্ছে এই হাইড্রোজেন, এই দুইটা হচ্ছে বিক্রিয়া করে HCl তৈরি করে, HCl তৈরি করে, আর কি তৈরি হয়, আর তৈরি হয় হচ্ছে এই সিলিকন, একটা ক্লোরিন হচ্ছে চলে গেছে, এই ক্লোরিনের বদলে, এই ক্লোরিনের বদলে হচ্ছে এই OH এসে যুক্ত হয়, আর এই বাকি ক্লোরিন গুলো তো থাকলোই, এটা তৈরি করে। তো এরকম চার ধাপে, এরকম চারটা ধাপে, এক ধাপে হচ্ছে একটা এই OH যুক্ত হয়েছে, এরকম চারটা ধাপে আমার হচ্ছে এই চারটা OH এসে যুক্ত হয়, OH এসে যুক্ত হয়। তাহলে আমি যদি বিক্রিয়াটাকে এক লাইনে লিখে দেই, তাহলে কি পাবো, এই সিলিকা টেট্রাক্লোরাইড, এটাকে যদি আমি হচ্ছে পানির সাথে বিক্রিয়া ঘটাই দেই, তাহলে আমি পাবো হচ্ছে এইটা পাবো, অর্থাৎ সিলিকা টেট্রাহাইড্রোক্সাইড, এটা পাবো, যেটাকে নামকরণ করা হয় আসলে বেসিক্যালি সিলিসিক অ্যাসিড, সিলিসিক অ্যাসিড বলা হয় আর কি। বাট আমি যদি কার্বন টেট্রাক্লোরাইড নিতাম, আমি যদি হচ্ছে ধরো কার্বন টেট্রাক্লোরাইড নিতাম, এখানে ব্র্যাকেট দিছি কি, ব্র্যাকেট নেই, তো আমি যদি কার্বন টেট্রাক্লোরাইড নিতাম, আমি যদি হচ্ছে ধরো কার্বন টেট্রাক্লোরাইড নিতাম, এবং তখন যদি আমি পানি নিতাম, তখন কিন্তু পুরো বিক্রিয়া করতো, নো রিঅ্যাকশন। তাহলে কোশ্চেন কিন্তু এটাই ছিল যে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড ব্যতীত বাকিরা, সিলিকা টেট্রাক্লোরাইড আদ্র বিস্ফোরিত হয় কেন, কারণ ফাঁকা ডি অরবিটাল এর কাহিনী, বুঝছো? আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে গ্রুপ 15, তো গ্রুপ 15তে গিয়ে আছে, আমরা যদি একটু দেখি, গ্রুপ 15তে আছে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো আছে। তো এগুলোর মনে রাখার একটা টেকনিক আছে, মানে গ্রুপ 15 এদের, এদের মেম্বারগুলো একটু মনে রাখো, মানে পরবর্তীতে কাজে দিতে পারে। নাফিস আছে আন্টির বাসায় মস্কোতে, নাফিস আছে আন্টির বাসায়, একটু মনে রাখো, নাফিস আছে আন্টির বাসায়, আন্টির বাসায়, এদের মেম্বারগুলো আমরা একটু মনে রাখলাম। তো নাফিস থেকে এন, আর এই এই ফিস থেকে ফসফরাস, এন না থেকে এন আর কি, ফিস থেকে ফসফরাস, আসে থেকে আর্সেনিক, দুইবার আছে লিখছিলাম, আর আন্টি থেকে অ্যান্টিমনি, এসবি,
এসবি, আর বাসায় থেকে বিসমার্ক, ঠিক আছে? আর বাকিটা মনে রাখা লাগবে না, এগুলো একটু মনে রাখো আর কি, মানে মাঝে মাঝে লাগে, বুঝছো, এগুলো লাগে। তাহলে কে কে? নাফিজ আছে আন্টির বাসায়, নাফিজ আছে আন্টির বাসায়, নাফিজ আছে, নাফিস আছে আন্টির বাসায়, আন্টির বাসায়। ঠিক আছে, তো এখান থেকে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে এই নাইট্রোজেন NH3 এবং ফসফরাস NH3, তো এদের কাহিনীটা যদি একটু দেখি, যে নাইট্রোজেন এখানে কিন্তু হচ্ছে একজোড়া মুক্তজোড়ী ইলেকট্রন থাকে, এই PH3 এর ক্ষেত্রে কিন্তু, এই ফসফরাসের ক্ষেত্রে মুক্তজোড়ী ইলেকট্রন থাকে। তো এই লুইস বলছিল, বিজ্ঞানী লুইস, তিনি বলছিলেন যাদের মুক্তজোড়ী ইলেকট্রন আছে, তিনি কথাটা যদিও এভাবে বলে নাই, তবে তার কথাটার সারমর্ম এটাই যে হচ্ছে যাদের মুক্তজোড়ী ইলেকট্রন থাকে তারা হচ্ছে ক্ষার। তাহলে এ হচ্ছে ক্ষার, যদিও তিনি কথাটা এভাবে বলে নাই, আমি লিখলাম আর কি এভাবে, ক্ষার। ঠিক আছে, তাহলে লুইস ক্ষার, অবশ্যই এদের লুইস ক্ষার বলা হয়। এবং ক্ষারের দিক থেকে কে বেশি তীব্র যদি বলি, তাহলে এই বেশি তীব্র। এখন কোশ্চেন আসতে পারে যে কেন এ বেশি তীব্র, এটা নিয়ে যদি একটু কথা বলি, যে হচ্ছে নাইট্রোজেন এর চিত্রটা যদি আমি একটু আঁকাই, এরকম দুইটা হচ্ছে কক্ষপথ আছে, আমি আবার আঁকাই একটু সুন্দর করে। ধরো এখানে হচ্ছে নিউক্লিয়াস, তারপর একটা কক্ষপথ, আরেকটা কক্ষ, ঠিক আছে, দুইটা কক্ষপথ আছে হচ্ছে নাইট্রোজেনের। তাহলে কক্ষপথ, আচ্ছা, ফসফরাসের কক্ষপথ আছে হচ্ছে তিনটা, তিনটা। ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে ধরো একটা ইলেকট্রন আছে। তাহলে এই ইলেকট্রন বেশি এই নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, নাকি এই ইলেকট্রন বেশি নিউক্লিয়াসকে আকর্ষণ করবে? যার দূরত্ব কম সে বেশি আকর্ষণ করবে, তাহলে এখানে আকর্ষণটা বেশি হয়, এখানকার আকর্ষণ বেশি হয়। এবং আপাতত মনে রাখো, আকর্ষণ বেশি হইলে খাদ্যমতা বেশি হয়, আপাতত মনে রাখো। তারপরেও যদি আমি একটু এক্সপ্লোর করি জিনিসটাকে, ধরো এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, ক্ষারের বিপরীত শব্দ কি? এসিড। তাহলে এসিডের ক্ষেত্রে কি হয়? এসিডের ক্ষেত্রে হয় হচ্ছে এই H+ দান করে, আর ক্ষারের ক্ষেত্রে মনে রাখবা এইচ হচ্ছে গ্রহণ হয়, গ্রহণ হয়। তাহলে যদি এই H+ কে বেশি টানে, তাহলে বেশি যদি টানে তাহলে বলবো যে হ্যাঁ NH3 এর ক্ষার ধর্মতা বেশি। তাহলে হ্যাঁ, সে তো এই যে আমি বলছি না আকর্ষণ বেশি, তাহলে এই H কে বেশি হচ্ছে সে টানে, তার টানার যে পরিমাণটা সেটা হচ্ছে PH3 থেকে বেশি। ঠিক আছে, এই কারণে হচ্ছে নাইট্রোজেন বেশি ক্ষারধর্মিতা প্রদর্শন করে। ঠিক আছে, আচ্ছা। তো তারপর আছে হচ্ছে গ্রুপ 16। তো গ্রুপ 16 তে কে কে আছে? অক্সিজেন আছে, ও এসএসসি তে পড়ে, এটা দিয়ে মনে রাখছিলাম আমি, ও এসএসসি তে পড়ে অক্সিজেন, সালফার, সিলিনিয়াম, টেলিনিয়াম, পোলিনিয়াম, এগুলো আর কি। তো এগুলো হচ্ছে গ্রুপ 16-র মৌল। তো এখানে যেহেতু অক্সিজেন আছে, তো আমরা আমরা হচ্ছে অক্সাইডের কাহিনীটা একটু দেখি। তো এগুলা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে এগুলা খুবই আসে, যে নিচের কোনটি অম্লীয় অক্সাইড, নিচের কোনটি ক্ষারীয় অক্সাইড, নিচের কোনটি উভধর্মী অক্সাইড, এগুলো প্রায় পরীক্ষা আসে। তো এগুলো আমরা একটু দেখা ট্রাই করি। তো মনে রাখবো অম্লীয় অক্সাইড তারাই যারা হচ্ছে ধাতব অক্সাইড, ধাতব অক্সাইডগুলো হচ্ছে অম্লধর্মী হয়। কেন হয় এগুলো হচ্ছে আসলে এই লুইস, আহ, লুইস না, আসলে বেসিক্যালি বিজ্ঞানী ব্রনস্টেড এই এই উক্তিগুলো দিছিল, যে আসলে, হ্যাঁ না, লুইসই দিছিল। এই যে আমরা এখানে এর আগে পড়ছিলাম না, ওই যে এগুলা, এই লুইস খার, এগুলো আসলে সবগুলো এসিড খার, এগুলো আসলে লুইসই দিছিল। তো যাদের হচ্ছে ধাতব অক্সাইড তারা হচ্ছে অম্লীয়। তো যেমন আমি যদি বলি ক্যালসিয়াম অক্সাইড, সরি অধাতব অক্সাইড যারা, তারা হচ্ছে অম্লীয়। তো আমি যদি বলি হচ্ছে পদার্থ অক্সাইড যারা, তারা হচ্ছে অম্লীয়। তাহলে হচ্ছে ধরো কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, তারা সবাই হচ্ছে অম্লীয়। কার্বন ডাই অক্সাইড কার্বনিক অ্যাসিড তৈরি করে, সালফার ডাই অক্সাইড সালফিউরিক অ্যাসিড তৈরি করে, সালফিউরাস অ্যাসিড তৈরি করে, নাইট্রোজেন ডাই অক্সাইড হচ্ছে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। তো এগুলা সবাই হচ্ছে অম্লীয়। আর ক্ষারীয় হচ্ছে যারা হচ্ছে ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড যেমন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, এগুলো হচ্ছে আমার ক্ষারীয় অক্সাইড। ঠিক আছে, আচ্ছা, এগুলাতে ঝামেলা নাই, ঝামেলা হচ্ছে এই যে নিরপেক্ষ এবং উভধর্মী, এগুলো হচ্ছে একটু মনে রাখা একটু কষ্ট হয়ে যায়। তারপর একটু মনে রাখা ট্রাই করবা। ধরো নিরপেক্ষ কি? পানি। সবার আগে আমি দিব হচ্ছে পানি, সবার আগে আমি বলে পানিরই চিনি। তো নিরপেক্ষ কে? নিরপেক্ষ হচ্ছে পানি। তারপরে আছে হচ্ছে
আচ্ছা, এখানে কি নাইট্রোজেন নিয়ে পড়ছিলাম না? হ্যাঁ, নাইট্রোজেন নিয়ে পড়ছিলাম না। এখানে নাইট্রোজেন নিয়ে একটু কথা বলি, যে নাইট্রোজেন আসলে বিভিন্ন যৌগ তৈরি করে, যেমন হচ্ছে N2O তৈরি করে, তারপরে ধরো হচ্ছে আমি যদি বলি NO তৈরি করে, NO N2O3 তৈরি করে, তারপরে NO2 তৈরি করে, তারপর হচ্ছে N2O5 তৈরি করে। এই N2O যোগে কত, অক্সিজেনের -2, তাহলে নাইট্রোজেন হচ্ছে +1, তাহলে এখানে হচ্ছে +1, +1। এখানে কত, অক্সিজেনের -2, তাহলে নাইট্রোজেনও -2, তাহলে এখানে হচ্ছে -2। এখানে কত, 3 × 2 = 6, আর নাইট্রোজেন হচ্ছে 2 দিয়ে ভাগ করলে, তাহলে 6কে 2 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে -3। এখানে কত, অক্সিজেন হচ্ছে -2, তাহলে 2 × 2 = 4, তাহলে এখানে থাকলো হচ্ছে -4। এগুলা কি, এগুলো হচ্ছে জারণ মান। আর এখানে হচ্ছে 5 × 2 = 10, 10কে 2 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে -5। তাহলে এই নাইট্রোজেন হচ্ছে এই যৌগগুলো তৈরি করে থাকে আর কি, বেসিক্যালি। তো এখান থেকে যেটা মনে রাখবা সেটা হচ্ছে এই দুইটা হচ্ছে নিরপেক্ষ। এই দুইটা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড। এই যে অক্সিজেন আছে নিরপেক্ষ অক্সাইড, আর এগুলো হচ্ছে অম্লীয় অক্সাইড। ঠিক আছে, এগুলো হচ্ছে অম্লীয় অক্সাইড। এবং এখান থেকে যেটা মজার বিষয় সেটা হচ্ছে এই লাফিং গ্যাস যেটা, এটা হচ্ছে এই যে N2, এটা হচ্ছে লাফিং গ্যাস। লাফিং গ্যাস, ঠিক আছে। তাহলে যেটা পড়তেছিলাম আমরা, এই নিরপেক্ষ কি আছে, এই যে দুইটা আছে, N2O আর হচ্ছে NO। এই যে উপরে দুইটা আর কি, N2O এবং হচ্ছে NO। ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে নিরপেক্ষ, আর হচ্ছে পানি, এবং আরেকটা আছে হচ্ছে কার্বন মনোক্সাইড। এটা যদি আমরা মাথায় রাখতে পারি, এই চারটা হচ্ছে আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, উপধর্মে আমরা একটু পরে করতেছি, তার আগে পার আর সুপার নিয়ে একটু কথা বলি। পার হচ্ছে কি, পার হচ্ছে যে এই অক্সিজেনের যোজনী যদি হচ্ছে পার হয়, অর্থাৎ মানে হচ্ছে এক কম হয়, মানে -1 হয়, তখন আমরা বলি হচ্ছে পার। আর সুপার হচ্ছে আরো কমবে, অর্থাৎ -1/2 হয়, তখন হচ্ছে সুপার। যেমন আমি যদি উদাহরণ দেই, তাহলে ধরো হচ্ছে সোডিয়াম টু U2, তাহলে এই সোডিয়ামের চার মান কত, +1 না, +1। তাহলে +1 এর সাথে 2 গুণ হলে হয় হচ্ছে +2, তাহলে সোডিয়ামের যার মান হচ্ছে +2। তাহলে অক্সিজেনের যার মান কত হয়, -2। তাহলে এখানে যেহেতু 2 আছে, তাহলে 2কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, -1 হয়। তাহলে এই সোডিয়াম টু U2 এই যৌগে অক্সিজেনের যার মান হচ্ছে -1। তাহলে এটা হচ্ছে একটা পার অক্সাইড। আচ্ছা, জিনিসটাকে আমি আবার একটু এক্সপ্লেন করার ট্রাই করি। ধরো সোডিয়াম এইটা, তাহলে অক্সিজেনের জার্মান কত, আমরা ধরে নিলাম এক্স। তাহলে সোডিয়ামের জার্মান হচ্ছে +1, তাহলে +1 গুণ 2 প্লাস এক্স গুণ 2 প্লাস এক্স গুণ 2 ইকুয়াল টু হচ্ছে 0। একটা যৌগের জার্মান হয় হচ্ছে 0, তাহলে 2 প্লাস 2x ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে -2, তাহলে x ইকুয়াল টু হয় হচ্ছে -1। তাহলে এই যৌগের জার্মান হয় হচ্ছে -1। তারপরে আরো আছে, যেমন হচ্ছে ধরো বেরিয়াম অক্সাইড, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। ঠিক আছে। আর সুপার অক্সাইড হিসেবে উদাহরণ যদি আমি দিই, তাহলে সুপার অক্সাইড হয় হচ্ছে Ku2। যদি বলি Ku2, এখানে কে এর জার্মান হচ্ছে +1, তাহলে অক্সিজেনের জার্মান হয় হচ্ছে -1। ঠিক আছে না? তাহলে Ku2 হচ্ছে সুপার অক্সাইড। আর উভধর্মী অক্সাইড কারা? উভধর্মী অক্সাইড হচ্ছে, আমি আমি একটু হচ্ছে চোখ দিয়ে ক্যাপচার করবো, তারপরে এগুলো হচ্ছে মনে থাকবে আর কি। ধরো L2, আমি এটা হচ্ছে লাস্টের দিক দিয়ে দেখাই দিব হচ্ছে কারা আসলে উভয় ধর্মীয় অক্সাইড। একটু মানে এই পর্যাবৃত্ত ধর্ম যখন আমি পড়াবো, তখন হচ্ছে এখানে এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। L2O3, তারপরে ধরো আছে হচ্ছে SnO2, তারপরে লেডের যে অক্সাইড গুলো আছে, লেডের এগুলা, তারপরে আছে হচ্ছে জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা একটু মনে রাখবো আপাতত। তো এই হচ্ছে মোটামুটি অক্সাইডের বিভিন্ন স্টাইল। তো তারপর আমরা দেখবো হচ্ছে গ্রুপ 17। তো গ্রুপ 17-তে আছে হচ্ছে কি, এই যে হ্যালোজেন যেগুলো আছে, হ্যালোজেন যেগুলো আছে, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন। তো এগুলোর ক্ষেত্রে আমরা যদি বলি গলনাঙ্ক এবং ছোটনাঙ্ক কার বেশি, গলনাঙ্ক এবং ছোটনাঙ্ক কার বেশি?
গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, দেখো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক যেটা বড় আছে এটার গলাইতেই তো বেশি শক্তি লাগবে, তাই না? তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রমটা হবে এরকম, এরকম। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি বলতে পারতেছি হচ্ছে এই আয়োডিন সে হচ্ছে কঠিন হয়, কারণ তাকে হচ্ছে গলাইতে বেশি শক্তি লাগবে। ব্রোমিন হয় হচ্ছে তরল। আর এই বাকি যে দুইটা আছে এগুলো হচ্ছে গ্যাস, গ্যাস। ঠিক আছে। ওকে। তারপর আছে হচ্ছে গ্রুপ 18। 18 থেকে কি আছে, ওই যে নিষ্ক্রিয়। তাহলে একমাত্র নিষ্ক্রিয় যে হিলিয়াম, সেই কিন্তু এস ব্লক মৌল, এটা আমরা দেখাইছি। আর বাকি যারা আছে সবাই হচ্ছে পি ব্লকের মৌল। তো এখান থেকে আসলে দেখানোর কিছু নাই। এরা হচ্ছে বেশি বেসিক্যালি বিক্রিয়া টিক্রিয়া করে না। তারপরে কয়েকটা জিনিস বিক্রিয়া করে, যেমন হচ্ছে XgF2, জ্যানন আর কি, জ্যানন বিক্রিয়া করে XgF4, XgF6, এরা বিক্রিয়া টিক্রিয়া করে থাকে আর কি। তো এদের সংকরায়ন আমরা এখন আপাতত দেখাচ্ছি না। আমরা যখন সংকরায়ন করাবো তখন হচ্ছে এদের সংকরায়ন আহ, ইয়াটা দেখাই দিব। তো আজকে আপাতত এটুকুই থাকুক। কালকে আমরা হচ্ছে ডি ব্লক এবং হচ্ছে এ ব্লক দেখবো। তো ঠিক আছে, টাটা।